খানিকটা দেরি হয়ে যায়, জুতোয় পেরেক ছিল, পথে বড় কষ্ট। সিবিআই, ইডি কিংবা সেবির জুতোয় পেরেক আছে কিনা আমাদের জানা নেই, তবে তদন্তে অযথা দেরি, দীর্ঘসূত্রিতার অভিযোগ তাদের বিরুদ্ধে শুধু এখন নয়, বারবার ওঠে। নারদকাণ্ডে একটি মামলার প্রেক্ষিতে আজ হাইকোর্ট কার্যত তুলোধনা করল সিবিআই, ইডি, সেবির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে। সারদা মামলার প্রসঙ্গ টেনে বিচারপতি এদিন বলেন, 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে সারদা মামলার তদন্তভার দিয়েছিল, তাতে এখনো পর্যন্ত কারো দোষ প্রমাণ করা যায়নি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি নিজেদের মধ্যে সৎ ভাইয়ের মতো আচরণ করে, কারোর সঙ্গে কারোর কোনো সমন্বয় নেই। আদালতের এই ভৎসনাকে হাতিয়ার করে বিজেপির দিকে আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল সমেত বিরোধীরা, যদিও বিজেপি এই সব অভিযোগ খারিজ করেছে। আমরা এ নিয়ে আলোচনার আগে আসুন একবার শুরুতেই দেখে নিই কি বললেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি। কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ বারবারই ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে এবার সারদা কেলেঙ্কারি তদন্তের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। নারদকাণ্ডে সিবিআইয়ের করা এফআইআর খারিজ চেয়ে সম্প্রতি মামলা করেন তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ। বৃহস্পতিবার সওয়াল করতে গিয়ে তাঁরা আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট বলেছিল প্রাথমিক তদন্ত করে তবেই পদক্ষেপ নিতে, অথচ কোনো রকম তদন্তই হয়নি। তদন্তে অগ্রগতি হতে পারে এমন কোনো প্রশ্ন সিবিআই ইকবালকে করেনি। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করার পরও কিসের ভিত্তিতে এই এফআইআর? ন্যূনতম অভিযোগ প্রমাণ হওয়ার আগেই এফআইআর করা হয়েছে। একদিকে সিবিআই এফআইআর করছে, অন্যদিকে একই মামলায় ইডিও তাঁকে ডাকছে। এতে আমার মক্কেল হেনস্থার শিকার হচ্ছেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি নিজেদের মধ্যে সৎ ভাইয়ের মতো আচরণ করছে, এদের নিজেদের মধ্যে কোনো রকম বোঝাপড়া নেই। 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে সারদা মামলা তদন্তভার দিয়েছিল, সেই মামলার কি হলো? এখনো পর্যন্ত কারো দোষ প্রমাণ করা যায়নি। দুটো সংস্থাই কিন্তু তাদের নিজস্ব যে কাজ তার কোনোটাই করে উঠতে পারছে না। উপরন্তু মামলাগুলোকে দীর্ঘায়িত করার জন্য দিনের পর দিন মামলাতে কখনো অ্যাপিল করছে, সুপ্রিম কোর্ট থেকে হেরে যাওয়ার পরেও আবার রোজ ভ্যালি মামলাতে আবার নতুন করে অ্যাপিল করেছে তাদের অ্যাপিলটাকে শুনানি করার জন্য। এই যে ব্যাপারটা, এতে আর কিছুই হচ্ছে না। সাধারণ মানুষ যারা আজকে প্রতারিত হিসেবে রয়েছে, যে সমস্ত ইনভেস্টেড যারা ছিল, তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাচ্ছে। প্রকাশ্যে আসে সারদা গোষ্ঠীর নামে চলা কোটি কোটি টাকার প্রতারণার চক্রের কথা। 2014 সালের 9 মে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই বছরের 23শে অগস্ট ব্যবসায়ী সন্দীপ অগ্রওয়ালকে গ্রেফতার করে সিবিআই। ওই বছরেরই 9 সেপ্টেম্বর ধরা পড়েন প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা রজত মজুমদার। 2014 সালের 12ই ডিসেম্বর গ্রেফতার করা হয় তদানীন্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রকে। 2015 সালের 7ই সেপ্টেম্বর সারদা কাণ্ডে সিবিআইয়ের জালে পড়েন ব্যবসায়ী রমেশ গান্ধী। সব মিলিয়ে সিবিআই সারদা কাণ্ডে 19 জনকে গ্রেফতার করলেও ধৃতদের মধ্যে 13 জনই জামিন পেয়ে গিয়েছেন। জেল হেফাজতে রয়েছেন শুধু সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, মাতঙ্গ সিংহ, সন্দীপ অগ্রওয়াল, রমেশ গান্ধী এবং অরিন্দম দাস। সারদায় মোট 6টি চার্জশিট পেশ করা হয়েছে, কিন্তু এখনো বিচার প্রক্রিয়াই শুরু হয়নি, ফলে কেউ দোষী সাব্যস্তই হয়নি। একইভাবে রোজভ্যালি কাণ্ডেও মামলা চলছে। 25শে মার্চ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি, এখন জেল হেফাজতে তিনি। 2016 30শে ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে গ্রেফতার করে সিবিআই, এখনো জেল হেফাজতে তৃণমূল সাংসদ। চলতি বছরে 3রা জানুয়ারি রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই, তিনি এখন জামিনে মুক্ত। রোজভ্যালি কাণ্ডে 2টি চার্জশিট পেশ করেছে সিবিআই, কিন্তু এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। চিটফান্ড সংস্থা এনপিএস এর কর্ণধার প্রমথনাথ মান্নাকে 2014 সালে 27 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। এই মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দেবজি, 3টে সংস্থা সিবিআই, ইডি, সেবি, 3টেই কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন। আজকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি যেটা বলেছেন, একেবারে আমজনতার মুখের কথা, যে চিটফান্ডের ঘটনায় আমরা তো হিসেব দিচ্ছিলাম, যে একজন বলছিলেন যে কত মানুষের আমানত খোয়া গেছে, আমি বলছি 100রও বেশি মানুষ আত্মঘাতী হয়েছে। সেই কেসে এত চাপানুতর, এত মিডিয়া কাভারেজ, কোটি কোটি টাকার নিউজ প্রিন্ট এবং এয়ার টাইম, এত গ্রেফতারি, এত ডাকাডাকি, একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট, কিন্তু কনভিকশন নেই, নিষ্পত্তি নেই। মামলা শেষ হবে কবে? এ তো আমজনতার মুখের কথা বলেছেন মাননীয় বিচারপতি। একদম, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার যেটা মনে হয়, যেটা প্রথম থেকেই আমরা বলেছিলাম, যে সিবিআই বা ইডি বা অন্য যেসব সংস্থা আছে, সেগুলো বিজেপি চালাচ্ছে না। যদি কিছু বলার থাকে ওদের, এইভাবে যদি ফেস বার্ন হয়, মুখ যদি পড়ে,
আমরা কখনো ডিফেন্স করব না, তখন আমরা তো চালাচ্ছি না এবং আমরা তার CBI উত্তরদায়ীও থাকবো ডাকলে না। আপনারা রাস্তায় নামবেন, কেন একদম। ডাকছে না তার জন্য রাস্তায় নামবেন, আর দেরি করলে বলবেন ওদের দায়। না না, বরাবরই তো, কেননা একটা তদন্তকারী সংস্থাকে কখনো কোনো তিনটেই মতেই, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। তিনটেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তো কি আছে অধীনস্থ মানে, কিন্তু ওরা ডাইরেক্ট হ্যাঁ, এখন সেটা এই মুহূর্তে সরাসরি হাইকোর্ট, Direct হলে সুমনবাবু এখন না আসছেন, না না বলতেন যে তো না না না, police act হাইকোর্ট আর করাচ্ছেন। সুপ্রিম কোর্টের জজ সাহেবদের ডাইরেক্ট মনিটরিং এ ওনারা আছেন। প্রত্যেক 3 দিন অন্তর ওনারা যে রিপোর্ট দিচ্ছেন তার প্রথম কপিটা জজ সাহেবদের টেবিলে যায় এবং তাদের ডুপ্লিকেট কপিটা যায় হচ্ছে হোম ডিপার্টমেন্টে। আবার বলি, অরিজিনাল কপিটা জজ সাহেবদের টেবিলে না যায়, না, ডুপ্লিকেট কপিটা মামলাটা যায় হয়েছে হোম সুপ্রিম ডিপার্টমেন্টে কোর্টের নির্দেশে, কিন্তু এবং তার- মনিটরিং এ, মনিটরিং না না না, মনিটরিং scope হাইকোর্টে, আছে। কোথায় monitoring সারদার মামলার মনিটরিং একদম অবশ্যই হাইকোর্টে, scope আছে, একদম verdict প্রত্যেক এ 3 দিন আছে। অন্তর। তা নয়, কিন্তু আমি তদন্তের গতি তো আর বিচারপতি নির্দিষ্ট করে দিচ্ছেন না। এতদিন ধরে যা একটা চলছে, ক্ষেত্র এরকম হয়নি দেবজিৎ। এর জন্য আপনি খোঁজ একদম নেবেন। পরিষ্কার, না না, একদম আমি একমত। যেমন ধরুন আজকে কোনো মামলায় monitoring আজকে আপনি নেই। দেখুন যে সাঁইবাড়ি হত্যাকাণ্ডর মামলা, হ্যাঁ, কিংবা সাঁইবাড়ির মরিচ জাবির অনেক মামলা, আগে, আমি বলছি, নারদা। আমি বলি মরিচ হাইকোর্টের জাবি, নির্দেশে সাঁইবাড়ি, হয়েছে। এ তো জাস্টিস ডিলে, সারদা জাস্টিস ডিনাই, আমরা তো সুপ্রিম জানি। কোর্টের নির্দেশে হয়েছে। একদম কিন্তু কোথায় একদম, আমি monitoring? আজকে মনিটরিং এর আজকে উদাহরণ শেষ হাইকোর্ট যে ভারতবর্ষে রায় মানুষ দিয়েছেন, দেখেছে, আমি তাকে স্বাগত টোলগেট জানাচ্ছি। কেলেঙ্কারি। এবং ওটা আমরা monitoring হয়েছে, দলগতভাবে এগুলো তাকে নয়। স্বাগত জানিয়েছি। আপনারা জানেন যে দলগতভাবেও, আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও আমি বিষয়টাকে আচ্ছা, স্বাগত বিরোধিতা জানাচ্ছি। করার মতো তো বলেননি, বিরোধিতা করবেন হ্যাঁ। কেন? আমি বলছি সুমনবাবু, একটা জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে অভিযোগ উঠেছে এবং যে জন্য এই যাবতীয় বিচারপতির ভৎসনাটাকে নতমস্তকে সব পক্ষের মেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে সেটিং এর অভিযোগ ওঠে, যে বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সম্পর্ক কেমন সেইটা তদন্তের গতিটাকে নির্ধারণ করছে। আমি বলছি নিরপেক্ষ তদন্ত হলে তার স্পিড যদি কোথাও হ্যাম্পার্ড না হয়, একটা সুষ্ঠুভাবে গতিতে তদন্ত চলে, তাহলে এতদিন সময়ও লাগে না, এত বিতর্কও হয় না। মানবেন এই কথা? না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন একটু আগে দেবজিৎকে, যে বিজেপি কেন সিবিআই এর দায় নেবে, সত্যি তো নেওয়ার কথা না, কিন্তু প্রায়ই আমরা দেখি যে সিবিআই যখন ইনভেস্টিগেশন করে তখন বিজেপির নেতারা, মানে সেজ ছোট নেতারা, তারা কিন্তু সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ভবিষ্যৎবাণী করেন। অর্থাৎ নিশ্চয়ই তাদের কোনো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা রয়েছে। ছোট্ট এবং ঘটনা খুব তো বলে না। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট আগে বলেছিল খাঁচাবন্দি তোতা পাখি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে যে তোতার কথা ওনারা উল্লেখ করেছিলেন, সে তোতা এখনো খাঁচার বাইরে বেরোয়নি। এবং যে সিবিআই 2014 পর কি করেছে, হ্যাঁ, অমিত শাহকে সিবিআই কোর্ট থেকে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে ইসরাত জাহান ভুয়ো সংঘর্ষ মামলায়। আমরা দেখেছি যে জগমোহন রেড্ডি, তার বিরুদ্ধে বিজেপি নেতা, তার বিরুদ্ধে খনি কেলেঙ্কারি, সে ব্যাপারে বিজেপি নাকি কোনো কিছু প্রমাণ খুঁজে পায়নি। সেগুলো বামমহলে মমতা ব্যানার্জি যত সিবিআই তদন্ত চাইতেন, তাহলে সেটা ভুয়োভাবে চাইতেন। কারণ আপনারা তো জানেন খাঁচার তোতাবাকি, তিনটে মোটো ছিল, তার মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একটা ইম্পার্সিয়ালিটি এবং একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এর মধ্যে ইম্পার্সিয়ালিটি আর ইন্টিগ্রিটি এই দুটোরই সার্বিক অভাব, যে কারণে আপনি দেখবেন সিবিআই এর সাফল্যের যে হার, সেটা 2.5%। আপনি ভেবে দেখুন, যদি রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের একটা সর্বভারতের সব থেকে বড় তদন্ত সংস্থাকে ব্যবহার না করা হতো, সিবিআই ভালো ছেলে, সেটা ছিল মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে। কেন উনি বামমহলে সিবিআই চাইতেন, তদন্ত চাইতেন, নির্দেশে সিবিআই কিন্তু চলছে। আজকে না না, তখন কার নির্দেশে চলছে? না খাঁচার তোতাপাখি কাকে বলা হলো দাদা? না, খাঁচার তোতাপাখি কার কালা বলে বলা হয়েছিল? UPA2 তোতাপাখিকে তো UPA2 খাঁচার এর বাইরে জন্য বেরোতে আমাদের দেয়নি। জন্য আমরা নয়। ভেবেছিলাম কি, মানে যে তোতাপাখি মোদি শেষ পর্যন্ত খাঁচার বাইরে বেরোলো না। খাঁচার বাইরে আমি তোতাপাখিকে দ্রুত বেরোতে একবার দেবেন। দেখে নেব যে আজকের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির এই অবজারভেশনের পর নিঃসন্দেহে রাজনৈতিক মহলে তাই নিয়ে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। দেখাবো আপনাদের। 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে সারদা মামলা তদন্তভার দিয়েছিল। সেই মামলার কি হলো? এখনো পর্যন্ত কারো দোষ প্রমাণ করা যায়নি। বৃহস্পতিবার নারদা মামলার শুনানিতে এভাবেই সারদা কেলেঙ্কারির তদন্তের অগ্রগতির প্রসঙ্গ টেনে সিবিআই, ইডি, সেবির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। আর আদালতের এই মন্তব্যকেই একযোগে সমর্থন করেছে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম। চিটফান্ড কাণ্ডে হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় রীতিমতো উজ্জীবিত তৃণমূল শিবির। আমি মাননীয় জজ সাহেবের সঙ্গে একমত। আমার মনে হয় কোঅর্ডিনেশন ওদের মধ্যে নেই। কোটি কোটি টাকা যদি আজকে চিটফান্ডের টাকা যদি সিজ হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেগুলোকে অকশন করবে না আর চিটফান্ডের লোকদেরকে টাকা দেবে না। একসুর কংগ্রেসেরও, তারাও মনে করছে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।
হাইকোর্টের বিচারপতি যে মন্তব্য করেছেন সেটা সম্পূর্ণ সঠিক। সিবিআই অথবা ইডি তারা কতদিন আগে নারদা আমাদের সারদা কাণ্ডের জন্যে সুপ্রিম কোর্টের নির্দেশেই তো তারা তদন্তটা করছে, সেই তদন্তের আজ পর্যন্ত কোনো রেজাল্ট হলো না। জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ডিনাইড। যত দেরিতে হবে তত কিন্তু জাস্টিস পাওয়া যাবে না। সিপিএম আবার এই নিয়ে তৃণমূল বিজেপির সখ্যতার অভিযোগ তুলে খোঁচা দিয়েছে। সিবিআই এর তদন্তের গতি থেমে যাচ্ছে, স্লথ হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো তা হচ্ছে নাড়াচাড়া দিয়ে উঠছে। ফলে মানুষের ভিতরে সংশয় স্বাভাবিক কারণেই জাগছে। আর কতটা তথাকথিত দিদি মোদির সেটিং এর দ্বারা প্রভাবিত হচ্ছে। হাইকোর্টের মন্তব্যকে স্বাগত জানিয়েও বিজেপির বক্তব্য, যদি তদন্তে ঢিলেমি হয়ে থাকে তাহলে তা সুপ্রিম কোর্টই দেখবে। আমরা চাই তদন্ত খুব দ্রুত শেষ হোক এবং যাদেরকে আমরা দোষী বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক। সিস্টেমের অনেক সমস্যা থাকে, স্টাফের ক্রাইসিস থাকে, রাজ্য সরকার সাহায্য করেনি দীর্ঘদিন, রাজ্য সরকার অফিসারদের সিবিআইতে পাঠায়নি। যদিও বিজেপি চিটফান্ড কাণ্ডে তদন্তের বিষয়টি সুপ্রিম কোর্টের ঘাড়ে ছেড়ে দিতে চাইলেও আইনজীবীদের একাংশের দাবি, কেন্দ্রীয় সংস্থার পারফরমেন্স কেমন হবে তা নির্ভর করে কেন্দ্রীয় সরকারের ওপর। সিবিআই এর সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় দপ্তরের সম্পর্ক সৎ ভাইয়ের মতো, এটা সত্য। আরও বড় সত্য যে সিবিআইকে পঙ্গু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথেষ্ট উদ্যোগ আছে। অর্থাৎ অভিযোগ, বিজেপি সরকারের নির্দেশ মতোই ইডি সিবিআই কখনো তদন্তের গতি বাড়ায়, কখনো আবার কমিয়ে দেয়, সবটাই রাজনীতির চাল। যদিও বিজেপি হস্তক্ষেপের অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, ইডি সিবিআইয়ের মতো সংস্থাগুলি স্বাধীনভাবেই কাজ করে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, শুধু ইউপিএ 2 বা এই মোদী সরকারের আমলের বিষয় নয়, আমি এটা লেখার জন্য দেখছিলাম যে খুব বড় রাজনৈতিক মামলার সিবিআইয়ের একটা তালিকা করছিলাম। মানে মুহূর্তের মধ্যে 100 ছাড়িয়ে গেল সেই সমস্ত কেসের সংখ্যা। আমরা খুব গোদা বাংলায় যেটাকে বলি যে ঝোলানো কেস, ঝুলিয়ে রাখা। মানে মায়াবতীর বিরুদ্ধে মামলা, সেটা ঝুলছে। জন্মলগ্ন থেকে এই ঝুলিয়ে রাখা এবং রাজনৈতিক প্রয়োজন মতে ব্যবহার করা, এই বিতর্ক কিন্তু সিবিআইয়ের পিছু ছাড়ল না। 2014 সালে যখন মহামান্য সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিলেন এবং তারপরে এই চ্যানেলে আমরা একটা অনুষ্ঠানে এসেছিলাম, তখন আমি এটা বলেছিলাম যে সিবিআই এর হাতে কোনো জাদুদণ্ড নেই ঠিকই, তবু সাধারণ মানুষ এবং মহামান্য আদালতগুলি তাদের কাছ থেকে সৎ, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত আশা করছেন। সেই জন্য এত গুরুত্বপূর্ণ মামলা, যাতে করে সমাজে একটা হইচই ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল, সেই মামলাকে কেন্দ্র করে কিন্তু সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়। প্রায়ই অভিযোগ ওঠে দুরকম। এক ধরনের অভিযোগ ওঠে রাজ্য সরকারের হাতে দুটি সংস্থা, রাজ্য পুলিশ এবং সিআইডি, আবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের হাতে আরও কিছু সংস্থা। সাধারণ মানুষ পড়েছেন ধোঁয়াশায় এবং তারা পড়েছেন একটু গোলমালে, যে কি পাবো আমরা যাদের হারিয়েছে, সেই সবচেয়ে বড় কথা টাকাটা কিভাবে ফেরত আসবে সে নিয়ে কিন্তু সবাই চুপ। এমনকি মহামান্য বিচারপতি শ্যামল সেনকে নিয়ে যে কমিশন গঠিত হয়, তার ফল কি হলো, সাধারণ মানুষ টাকাটা আদৌ পাবেন কিনা সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। যাবতীয় মাথা ব্যথা তদন্ত কি হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ডাকছে কিনা। আমার যেটা মনে হয়, এবার মনে হয় এমন একটা সময় এসেছে এবং একটা সময় হয়তো মহামান্য সুপ্রিম কোর্ট একথা বলবেন যে তদন্তকারী সংস্থাকে সবসময় স্বাধীন এবং নিরপেক্ষ হতে হবে। যে আলোচনা এটা হচ্ছে, এই আলোচনা আমরা প্রায়ই শুনি, অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, কিন্তু সাধারণ মানুষ কিছুই জানতে চান না। মহামান্য বিচারপতি বাগচি আইনের ভেতরে থেকে সাধারণ মানুষের আবেগের কথাটা বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ কি পেল, এবার এটা কিন্তু মেপে জুপে দেখার সময় এসেছে। যেটা একজন বললেন যে তাদের স্টাফের কম রয়েছে, ক্রাইসিস থাকতে পারে, আমরা সেটা বুঝি না। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একাধিকবার বলেছে, তারপরে দায়িত্ব গ্রহণ করেছে এবং তারপরে হিসেব দিয়েছে। এক্স্যাক্টলি, তারপরে তারা দায়িত্ব গ্রহণ করছে কেন? শুরুতে আমরা এই কথা বলেছিলাম, আমরা এইখানেই একটি অনুষ্ঠান করেছিলাম যখন সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলল যে আমার এত সংখ্যক স্টাফ, সেই জন্য আমি এতগুলো সংস্থা, ভুয়ো সংস্থা করব না, আমি বেছে এই আমার সম্ভবত সংখ্যাটা মনে নেই 90 বা 95টা বেছে নেব। না, এক মিনিট, শুধু
সিবিআই আমি নয়, আসছি, হ্যাঁ। সিবিআই, ইডি বা এনআইএ এর মতো সংস্থাগুলির বিরুদ্ধেও একই অভিযোগ। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে তারা যদি কখনো না কখনো কোনো না কোনো সরকারের ঠিক, কথা ঠিক। তারা শুনতে থাকেন, তাহলে কিন্তু আমরা কিছুই পাবো না। অর্থাৎ সাধারণ মানুষের জায়গাটা কোথায়? তারা কি একদম। আজ অব্দি কিছু রায় পেলেন, এবার কিছু বিমলদা, সুবিধা তারা আমার মনে পেলেন? হয় বিচারপতি বাগচি আজকে একেবারে এই সাধারণ ওই যেরকম জয়ন্ত বলছে যে আইনের ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলেছেন, সেই ফ্রাস্ট্রেশনের কথা বলেছেন। একদম ঠিকই। আমেরিকার এফবিআই এর আদলেই অনেকটা সিবিআই এর ভাবনা চিন্তাটা তৈরি হয়েছিল, স্বাধীন এবং নিরপেক্ষ। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু ধরুন গণতান্ত্রিক দেশে এই ধরনের সংস্থাগুলো পুরোপুরি স্বাধীন হলে সেটাই বা ভালো হবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন বরাবরই থেকে যায়। আর একটা ফ্রন্ট তৈরি করতে সরকার অ্যালাউ করবে কিনা, সেটা আবার একটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন আছে, অনেক সিরিয়াস প্রশ্ন এর মধ্যে যুক্ত আছে, এ নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু এটাও সত্যি যে সিবিআই আজ পর্যন্ত যত তদন্ত করেছে একেবারে তার লজিক্যাল এন্ডে নিয়ে গেছে খুব কম সংখ্যক। ঠিক, ঠিক। আমাদের আমাদের রাজ্যেই ঘরের দেখুন না। কাছেই রবীন্দ্রনাথের নোবেল চুরি তো রয়েছে, তারও CBI আগে পারেনি। মেডিকেলে শিশু বদল বলুন, এই বলুন, কোথায় কিন্তু তার confusion? সঙ্গে আবার এটাও সত্যি যে আমাদের একটা বহুদিন ধরে একটা অদ্ভুত আস্থা রয়েছে সিবিআই এর উপর। ঠিক। রাজ্য পুলিশ পারে না, সিবিআই পারবে। সিবিআই কে নিয়ে সেই যে হ্যালোটা তৈরি হয়ে গেছে। মহামান্য হাইকোর্টে আস্থা হাইকোর্টে রেখেছেন, সুপ্রিম কোর্টও। কেননা আমি বলছি, হাইকোর্টে আস্থা বিমল- রেখেছেন। সিবিআই নারদা মামলা জেচে নেয়নি। আমি সিবিআই দেবজিৎ, আমি আরো অ্যাড করছি। আমি বলছি সুপ্রিম কোর্টও বারবার আস্থা রেখেছেন। এই যে ভার্ডিক্ট যেটা তুলে দেওয়া হলো তদন্ত, তাতে বলা হয়েছে সারদার ভার্ডিক্টে কিন্তু সমস্যাটা কি জানেন? সুপ্রিম কোর্টের উপর হ্যাঁ, ভরসা রেখেছেন সমস্যাটা মাননীয় হচ্ছে, বিচারপতিরা। এটাও সত্যি, রাজ্য সরকার যদি ঠিকঠাক সহযোগিতা না করে তাহলে সিবিআই এর পক্ষে খুব এগোনো মুশকিল। আপনার নিশ্চয়ই ছোট আঙারিয়া ঘটনা মনে আছে? একদম। ছোট আঙারিয়া ঘটনা তদন্ত করতে গিয়ে সিবিআই যে কি বিপদে পড়েছিল সেই সময়কার খবর কাগজ খুলবেন, আপনি জানবেন। যখনই যেত সিবিআই, ওখানে পার্টির লোকজন অলমোস্ট ঘিরে ধরতো, কাউকে অ্যারেস্ট করতে পারেনি, ছাড়িয়ে কেড়ে নিয়ে বেরিয়ে গেছে অপরাধীকে, কিচ্ছু করতে পারেনি। ন্যাচারালি এটাও দরকার যে সিবিআই যখন তদন্তভার হাতে নেবে, রাজ্য সরকার কতখানি তাকে সহযোগিতা করবে, একদম। এটা নিয়ে কিন্তু আইনগত একটু ধোঁয়াশা রয়েছে। সে নিয়ে মানে ঠিক, ঠিক, সরাসরি আমি কেন্দ্রের আসবো, তার আগে ইনস্ট্রাকশন একবার দেখাবো আমি যে তালিকাটার কথা বলছিলাম, একটা তো ছোট্ট অংশ, তার কারণ আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা চলে যাবে শুধু তালিকায়, যেখানে কোন কোন রাজনৈতিক মামলা আপনাদের দেখাবো কোন জায়গায় আটকে আছে। অনেকে বলছেন ঝুলিয়ে রাখা হয়েছে রাজনৈতিক অভিসন্ধিতে। দেখুন, 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে সারদা মামলা তদন্তভার দিয়েছিল। সেই মামলার কি হলো? এখনো পর্যন্ত কারো দোষ প্রমাণ করা যায়নি। সারদা তদন্তের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এটি একমাত্র ঘটনা এমন নয়। সাম্প্রতিক অতীতে কিংবা অতীতে একাধিক মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিবিআইয়ের ভূমিকা। ব্যাপক কেলেঙ্কারি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এই কেলেঙ্কারি গোটা দেশের নজর কেড়েছে। এই মামলায় 2500-এরও বেশি অভিযুক্ত, 200টির ওপর ফৌজদারি মামলা রয়েছে। এখনো পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত প্রায় 50 জনের অস্বাভাবিকভাবে রহস্যজনক মৃত্যু হয়েছে। কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে খোদ বিজেপির শীর্ষ নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। অথচ এখনো পর্যন্ত একজনও হাই প্রোফাইল রাজনীতিবিদকে ছোঁয়নি সিবিআই। কর্ণাটকে খনি কেলেঙ্কারি, প্রায় 35,000 কোটি টাকার এই কেলেঙ্কারিতে নাম জড়ায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা BS ইয়েদুরাপ্পার। কিন্তু সিবিআই তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি, তাই তিনি বেকসুর খালাস হয়ে গিয়েছেন। কর্ণাটকের বিজেপির প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির বিরুদ্ধে খনি কেলেঙ্কারি মামলাতেও সিবিআইয়ের বিরুদ্ধে সেই ধীরে চলার অভিযোগ উঠেছে। সোহরাবুদ্দিন ভুয়ো এনকাউন্টার মামলায় একসময় বিজেপির বর্তমান সভাপতি অমিত শাহের নাম জড়িয়েছিল, কিন্তু সিবিআই তার বিরুদ্ধেও কোনো তথ্য প্রমাণ জোগাড় করে উঠতে পারেনি। এক্ষেত্রেও বিজেপির বিরুদ্ধে সেই সিবিআইকে ব্যবহারের অভিযোগ উঠেছে। অতীতে কংগ্রেসের বিরুদ্ধেও সিবিআইকে ব্যবহারের অভিযোগ উঠেছে। একসময় উত্তরপ্রদেশের রাজনীতির হেভিওয়েট মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলা নিয়ে বিস্তর আলোচনা হতো। একদম শুরুতে সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছিল প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে মুলায়মের বিরুদ্ধে তদন্ত চালানো যায়। কিন্তু 2008 সালে মুলায়মের দল পরমাণু চুক্তি ইস্যুতে ইউপিএ সরকারকে সমর্থনের পরই সিবিআই অবস্থান বদলে জানায় মুলায়মের বিরুদ্ধে সঙ্গতিহীন সম্পত্তির মামলা এগোনো যায় না। উত্তরপ্রদেশের রাজনীতির আরেক হেভিওয়েট মায়াবতীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা শুরু হয়েছিল বাজপেয়ী আমলে। এরপর ইউপিএ আমলেও সিবিআই তদন্ত চলতে থাকে। মায়াবতী কখনো ইউপিএ সরকারে যোগ না দিলেও বাইরে থেকে সমর্থন জুগিয়েছিলেন। ধীরে ধীরে দেখা যায় দীর্ঘদিন চলার পর সিবিআই তদন্ত ঝিমিয়ে পড়েছে। শেষ পর্যন্ত আদালত তথ্য প্রমাণের অভাবে ক্লিনচিট দিয়ে দেয় মায়াবতীকে। 1998 সালে লালু প্রসাদ যাদব ও তার স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তদন্ত শুরু করে সিবিআই। তখন ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। চলে দীর্ঘ 8 বছর।
2006 সালে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায়, তখন ক্লিনচিট পেয়ে যান লালু প্রসাদ। 1984 সালে শিখ বিরোধী হিংসার ঘটনায় কংগ্রেস নেতা জগদীশ টাইটলার কিংবা সজ্জন কুমারের নাম জড়ালেও সিবিআই তদন্তে এদের বিরুদ্ধে জোরালো সাক্ষ্য প্রমাণ উঠে আসেনি। বোফোর্স কেলেঙ্কারি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত অত্যাভিয় কুত্রোচ্চিকে ধরতে সিবিআই তৎপর হয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত কুত্রোচ্চি মারা গিয়েছেন, সিবিআই ধরে উঠতে পারেনি। অভিযোগ, কংগ্রেস সরকারই কখনো এই নিয়ে সক্রিয় হতে দেয়নি সিবিআইকে। এদের একে অপরের সঙ্গে সম্পর্ক কি, এটা একটা ভাবনা হয়ে যাচ্ছে। একজন অপরাধীকে কখনো ইডি ডাকছে, কখনো সেবি ডাকছে, কখনো সিবিআই ডাকছে, কিন্তু তার যৌথভাবে সেই তদন্ত সংস্থাগুলো যে একটা সঠিকভাবে কাজ করবে, সেই কাজ তারা করছেন না। কংগ্রেস আমলে কখনো সুপ্রিম কোর্টকে বাধ্য হয়ে সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলতে হয়েছে, আবার মোদির আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহর বিরুদ্ধে সিবিআই লাগানোর অভিযোগ উঠেছে। আর এভাবেই সিবিআই নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। এবিপি আনন্দ। দেবজি, তালিকা কিন্তু অন্তহীন। আমি এই তালিকার ব্যাপারে একটু বলি। আপনারা তো এত তালিকা দেখাচ্ছেন সুমনবাবু, আচ্ছা আপনারা ওই তালিকায় একটা নাম কেন যোগ করছেন না? 2016 সালে 6ই অক্টোবর 2016 অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ঘর থেকে একটা অর্ডার বেরিয়েছিল, ওনার নিজের অর্ডারটা দেওয়া। উনি বলেছিলেন যে এই যে ইমালশন অফ আইডল, আমাদের এই প্রতিমা ভাসান, দুর্গাপুজোর সময় যারা দুর্গাপুজো করবেন, যারা করছেন, তাদের প্রতিমা ভাসান দেওয়ার জন্য উনি একটা একদম স্পেসিফিক অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারকে ভায়োলেশন করে আজকেও এই রাজ্য সরকার এবছরও একটা একই জিনিস করেছে। না না, রাজনৈতিক নয়। আপনারা দেখেন দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করেছেন, আমি জানি, চ্যানেলেই দেখবেন। আমি প্রত্যেকটা জায়গায় দিলীপ ঘোষ আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, এই ইস্যুতে ঠিক কি বলেছেন তিনি দেখুন। আর কদিন পরে শুরু হচ্ছে উৎসবের মৌসুম। বাঁধ ভাঙা আনন্দে ভাসবে বাঙালি, তার ঠিক আগে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবারও একাদশীর দিন মহরম পড়েছে, তাই প্রশাসনের সিদ্ধান্ত 30শে সেপ্টেম্বর অর্থাৎ দশমীর দিন সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা যাবে। একাদশী অর্থাৎ 1 অক্টোবর বিসর্জন বন্ধ থাকবে, কারণ ওই দিন মহরম। ফের বিসর্জন শুরু হবে 2রা অক্টোবর, চলবে 4ঠা অক্টোবর পর্যন্ত, দ্বাদশী থেকে চতুর্দশী পর্যন্ত। বুধবার নেতাজি ইন্দোরের সমন্বয় বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেহেতু 1 অক্টোবর মহরম আছে, তাই দশমীর দিন কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। শুধু একদিনই দেওয়া যাবে না, সেটা হচ্ছে 1 অক্টোবর একাদশীর দিন। একাদশীর দিন এমনিতে আমরা বিসর্জন দিতেও চাই না অনেক সময়। একাদশীর দিনটা শুধু দেওয়া বিসর্জন হবে না, কারণ ওই দিন মহরম আছে। তৃণমূল সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে অভিসন্ধি দেখছে বিজেপি। দুর্গাপূজার বিসর্জন পশ্চিমবাংলায় রাজ্য সরকারের তরফ থেকে বারবার অবরোধ করার চেষ্টা হচ্ছে। দুর্গাপূজা মহরম কাছাকাছি পড়ার জন্য দশমীর পরের দিন দুর্গাপূজা বিসর্জন হবে না বলে অলরেডি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এটা খুবই অসাংবিধানিক এবং এখানকার হিন্দু সমাজের ধার্মিক আবেগে আঘাত দেওয়া হচ্ছে, তাদের ধর্মের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। আবার হয়তো কেউ কোর্টে যাবে, কিন্তু বারবার এটা করা হচ্ছে কেবল মুসলিম তোষণ এবং ভোটের জন্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা গত কয়েক বছর ধরে দেখছি মহরম এবং পুজো একই সময় পড়ে যাচ্ছে। স্বভাবতই যাতে কোনো রকম অশান্তি না হয় এবং সুশৃঙ্খলভাবে মহরম এবং পুজো দুটোই রক্ষিত হতে পারে, তার জন্য সরকার সমস্ত ধর্মের মানুষদের এবং পুজো কর্মকর্তাদের ডেকে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি নিজে মনে করি পুজোর উদ্যোক্তা হিসাবে একটু ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। উৎসবের মৌসুমে অশান্তি পাকানো হতে পারে বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। এই প্রশ্নে নাম না করে তার নিশানায় বিজেপি। আজকাল আবার একটা নতুন কায়দা বেরিয়েছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। যে কোনো একটা ছবি তৈরি করে একটা ফেক ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে বা একটা টুইটারে দিয়ে দিচ্ছে। এটা যেন আমরা কেউ না করি। যদি এরকম কোনো ঘটনা ঘটে, পুলিশ নজরদারি রাখবে। পুলিশ উইল টেক অল অ্যাকশন। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সাধারণ মানুষই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, কিন্তু বসিরহাটের দাঙ্গায় গ্রেপ্তার হয়েছে কে? গ্রেপ্তার তো হচ্ছে তৃণমূলের যুবনেতা, ওখানকার অটো ইউনিয়নের নেতা। আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো রকমভাবে অশান্তির পোস্ট হোক, এটা আমরা চাইছি না, কিন্তু তিনি সেই আবহাওয়ার জন্ম দিচ্ছেন। গতবারই প্রথমবার পুজো কার্নিভালের সাক্ষী হয় রেড রোড, এবার সেটা হবে ত্রয়োদশীর দিন। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেবজিৎ, দিলীপ ঘোষ আজকে যা ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মামলা করার কথা ভাবছেন, নামে অথবা বেনামে বিজেপি মামলা করবে। মামলা করব কেন? আগে মামলা করার কথা তো ভাববো, মামলা করব সেটা পরের কথা। তাহলে কি জাস্টিস, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের যে অর্ডারটা, তার কোনো মান্যতা নেই? তিনি একদম স্পেসিফিক, আপনার মনে আছে গতবার 4:30টার মধ্যে ভাষণ দিতে হবে বলেছিলেন, এবং জাস্টিস 4টার মধ্যে সরকার, এবং জাস্টিস বাড়িয়ে 8:30 20 পাতার জাজমেন্টের যে জায়গাটা, মাত্র 1 সেকেন্ড টাইম নেব, যে জায়গাটা 18 নম্বর পাতায় জাস্টিস দত্ত বলছেন, দ্য স্টেট গভর্নমেন্ট মাস্ট রিয়েলাইজ দ্যাট ইট উড বি ডেঞ্জারাস টু মিক্স পলিটিক্স উইথ রিলিজিয়ন। We, the people of India, boast of being a secular nation, but actions of some state governments, like this government also, are in deviation of the constitutional norms and principles. No decision ought to be taken that would have the potential of pitting one community against another. We are living in difficult times. Intolerance, jeta niye khub chorcha hoy, intolerance would rise in the event of such arbitrary decisions of the state government being put in place and enforced. আমার কথা পরিষ্কার যে হিন্দু কমিউনিটি, পার্টিকুলারলি একটা বাঙালি হিন্দু কমিউনিটির এটা পুজো সারা বছরে একবারই আসে, সারা সব বাঙালি তাকিয়ে থাকেন, তাকে নবান্ন থেকে উনি বলে দেবেন যে কখন? আমরা তো মানি পাঁজি মেনে আমরা পুজো করি, পুজো নির্ঘণ্ট স্থির হয়, ঠাকুর কখন আসবেন, ঠাকুর কখন যাবেন, আমি পুলিশ সেটাকে সমর্থন করবেন পুলিশ আপনারা? প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। বিজেপির অভিযোগ, আমি সর্বভারতীয় চ্যানেলেও দেখছিলাম যে সাম্প্রতিক একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হচ্ছে, দুটি সম্প্রদায়ের একসঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং তাদের ফেস্টিভিটি এনজয় করার অধিকার আছে, তাহলে একই দিনে কেন হবে না? তাহলে কি রাজ্য সরকারের মানে কোনো বৃহত্তর বিপদের আশঙ্কা করছেন? কেন হবে না? মহরমের তাজিয়াও বেরোবে, দুর্গাপূজা সালে বেরিয়েছে, 51 সালে হয়েছে। আলোচনাটা মানে বিষয়বস্তুটা থেকে আমার একটা ধারণা হয়েছিল যে এর মধ্যে কমিউনাল ব্যাপার কিছু নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে ক্রিকেটে এই কথাটা বলে না, ব্যাটসম্যানের ফর্ম খারাপ হলে বলে গো ব্যাক টু দ্য বেসিক। না না, তাহলে এটা নিয়ে আলোচনা করা উচিত নয়। স্বাভাবিকভাবে বেসিকে ফিরে গেছে। আমরা বেসিকই ফিরব। বিশেষ ভারতবর্ষের জনসংখ্যার ওই বিশেষ 18 জনের প্রতি বিজেপির যে নীতি বা তাদের সরকারের যে নীতি, হিন্দুত্ববাদীদের যে নীতি, সেই নীতিটা খুব স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে, যেটা উত্তরপ্রদেশে আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম, যেভাবে সেই সময় মাদ্রাসাদের কাছে 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা প্রদানের জন্য ছবি তুলে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে তাকে দেশপ্রেমিক প্রমাণ করতে হবে। ফলে খুব স্বাভাবিকভাবে বিজেপির মুখে মাননীয় জাস্টিসের যে রায়, এই কথাগুলো শুনলে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের মানুষ কিন্তু নড়ে চড়ে বসবেন যে আবার একটা কোনো বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপার আছে কিনা। বসিরহাটে যেভাবে বিজেপির সর্বভারতীয় নেত্রী সেখানে ভোজপুরি ছবির আপনাদের পুলিশ প্রশাসন বলেছে বসিরহাটে আপনাদের আমি একটু লিগ্যাল পার্টে আসবো প্লিজ। জয়ন্ত, আমার মনে হয় যে এই যে মামলার হুমকি, গতবারের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের যে রায়, সেটা মামলার মেরিটে কিছু যোগ করবে একদম পরিষ্কার করে, উনি যখন নির্দিষ্ট করে দিলেন। প্রথম কথা হলো, এই যে রায় উনি দিয়েছিলেন সেই রায়টা প্রতি বছর মেনে চলা হবে, এটাই স্বাভাবিক, নজির তাই বলে। দ্বিতীয় কথা, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, চিফ অফ দ্য স্টেট এবং পুলিশ মহলের কর্ত্রী হিসেবে উনি এরকম ভয় যদি পেয়ে থাকেন তাহলে কথা উনি বলতে পারেন, কিন্তু যদি বলেন তাহলে কিন্তু পুলিশের ওপরে ওনার আস্থা নেই। অর্থাৎ যদি কখনো এমন পরিস্থিতি হয়, পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব সামলানো, এবং যদি কখনো এমন পরিস্থিতি হয় পুলিশ সেটা সামলাতে সমর্থ হবে, এটাই কিন্তু ধরে নেওয়া যায়। গতবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ঠিক তাই। তাহলে যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা বিতর্ক উঠতে পারে। আমার মনে হয় যদি একথা না বলা হতো এবং পুলিশের উপরে আস্থা রাখা হতো, তাহলে বোধহয় পুলিশের প্রতিও সুবিচার করা হতো যে হ্যাঁ এরকম হলে পুলিশ সামলে দেবে। সবচেয়ে বড় কথা, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করবার সম্ভাবনা আছে কিনা, এমন কোন সোর্স থেকে কোনো খবর এসেছে কিনা। যদি একই দিনে বিসর্জন এবং মহরম হয় তাহলে গন্ডগোল হওয়ার আশঙ্কা আছে কিনা। দীপঙ্কর দত্ত বলেছিলেন যে রাস্তা ভাগ করে দেওয়া এবং দেখা যে একটা তাজিয়ার রাস্তা এবং সেটা ওভারল্যাপিং যেন না হয়। একদম। দ্বিতীয় কথা, যে পুলিশ এটার উপর নজর রাখবে। বাংলার মানুষের করেছিল, মানে বাংলার মানুষের প্রতি কিন্তু এরকম মনে না হয় যে সত্যি সত্যি যেটা ইনটলারেন্সের কথা হচ্ছে সেরকম বোধহয় সম্ভাবনা আছে, সেটাও কিন্তু বাঙালির প্রতি সুবিচার নয়। দ্বিতীয় কথা, ল অ্যান্ড অর্ডার কি তাহলে ফেল করছে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীরই দেখতে হবে। তিনি কি কোনো আশঙ্কা করছেন এরকম একটা বার্তা না চলে যায়? একটা কথা বলি, 1950 সাল 47 সালে ভারত ভাগ হলো, সব থেকে দগদগে ক্ষত নিয়ে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। সেইবারেও কিন্তু মহরম আর দুর্গাপূজা একদিনে হয়েছিল, মানে একই সময় হয়েছিল। কই তখন তো ইনটলারেন্স হয়নি, তখন তো হিন্দুদের সঙ্গে মুসলমানদের রায়ট হয়নি। 1951 তার পরের বছর, সে বছরও তাই হয়েছিল। 1984 না না 1984 যে সময় নাকি
বড় যে ব্যাচ পড়ে যাওয়ার পরে উস্কানিটা আজকে পৃথিবী দুলে উঠেছিল, দেবজিতের মতো নেতারা intolerance, তাদের পার্টি মহানগর অফিস থেকে থেকে শুরু শিখেদের করে টেনে মানুষের এনে কাছে খুন গিয়ে করা দিচ্ছে, হয়েছিল। সেই সেই উস্কানিটা জায়গাটা ছিল কি না। হয়েছিল? সেই আপনি সময় ভেবে দেখুন হয়নি। কত ন্যাক্কারজনক সুতরাং ঘটনা আপনি আপনারা অন্য আশা জায়গায় করেন, ছবি আশা এনে করেন, মনবাবুর আপনি বক্তব্য সেটা যে পোস্ট করে একটা আপনি লোক একটা এটাই তৃণমূল উস্কানো ক্ষমতায় হচ্ছে। আছে। আচ্ছা, আপনি please, উস্কাচ্ছেন। বিমল খুব দা। অদ্ভুতভাবে না আমি একটা কথা বলি, হ্যাঁ। দেখুন দাঙ্গা হয় কিন্তু হঠাৎ হঠাৎ দাঙ্গা হয় না, দাঙ্গার পেছনে ষড়যন্ত্র থাকে, চক্রান্ত থাকে, এবং যারা করে তাদের অ্যারেস্ট করা উচিত। আমি একেবারে একমত। এটা ঠিকই পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে হয়তো এক্সট্রা প্রিকশন নিতে চেয়েছে, কিন্তু আমি মনে করি যে যদি দীপঙ্কর দত্তের গতবারের রায়টা মেনে রাস্তা আলাদা করে দেওয়া যায়, পুলিশকে ভিজিল্যান্ট রাখা যায়, তাহলে অপ্রয়োজনে আমি একটা দাঙ্গা বাক্য হবে না। পড়ছি, দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শ্যাল হাউএভার এনশিওর ল অ্যান্ড অর্ডার হুইচ ইজ দেয়ার প্রাইমারি ডিউটি অ্যান্ড অ্যালাউ দ্য সিজন অফ ফেস্টিভিটি টু বি এনজয়েড বাই দ্য পিপল অফ দ্য পুলিশ স্টেট। যদি নিরপেক্ষভাবে কাজ করে, একটু যদি শক্ত হয়, কোনো দাঙ্গা হবে না। মমতা দেবী কোনো মাতলামির দাঙ্গা জন্য হবে না। তালগাছকে সাজা দিতে চাইছেন। পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ কোনো করে। দাঙ্গা হবে না। পশ্চিমবঙ্গের আমার পুলিশ মনে হয় এ CBI ব্যাপারে নয়। পশ্চিমবঙ্গ সরকার আরেকটু প্রিকশন নিতে পারতো, CBI তাহলে নয়। দাঙ্গা হবে না, তাহলে এই বিতর্কগুলো উঠতো না। একদম দীপঙ্কর দত্ত আগের বার যেরকম 8:30 অবধি করে দিয়েছিলেন বিজয়া দশমীর দিন, এবং পরিষ্কার ওই 4টে অবধি নয়, এবং সমস্ত বাড়ির পুজো এবং হাউজিং তাজিয়া সব রাস্তায় বেরোয় না, তাজিয়া কতগুলো স্পেসিফিক রাস্তা থাকে সেখানেই বেরোয়, আর দুর্গাপুজোর রাস্তা ঠিক করে দেওয়া যায়। আইডেন্টিফাই দ্য রুটস which were followed by the একদম, একদম। আমার মনে হয় এই ব্যবস্থা নিলে অসুবিধা কিচ্ছু হতো না। যাই হোক, আমাদের দেখতে হবে আলটিমেটলি এ রাজ্যের শান্তি শান্তি এবং বসিরহাট বাদুড়িয়া যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো তো খুব মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটা কি? ঘটনা। আমরা সেই গতবারে কি বাদুড়িয়া হয়েছিল? গতবারে কেন? সেই ঘটনার পুনরাবৃত্তি গতবারে কি বাদুড়িয়া ক্ষতি হলো বলুন তো সাধারণ Definitely, মানুষের? একদম। গতবারে তো বাদুড়িয়া সেই হয়নি। ঘটনার গতবারে কেন পুনরাবৃত্তি করেছিলেন? যাতে না তাহলে করে, কি আপনারা জানতেন এবারে বাদুড়িয়া হবে? সংগঠনগুলোর দাপট তাহলে কি আপনারা জানতেন এবারে বাদুড়িয়া হবে? কমিউনাল ভায়োলেন্সটাকে বাড়াতে না পারে, তাহলে কি সেই জন্য গতবারে তো সরকার হয়নি? যদি কোনো আইন টাঙ্গাপাড়, করে, বীরভূমে একটা কেন নিয়ম করে, দুর্গাপুজো বন্ধ সেই করেছিলেন? নিয়ম মানতে কি আমাদের কোনো অসুবিধা ভাবাবেগ হবে? নেই। আমরা আমাদের 82 ভাবাবেগ জন। নেই, শুধু আর আরেক ভাবাবেগ পক্ষে একটা 18 নির্দিষ্ট জন। দিকের আছে। আমি তো এটা সবসময় বলি না। যে একটা সংখ্যাগুরু মানুষের যে সাম্প্রদায়িকতা না অনেক বেশি বিপজ্জনক। একদম আমরা এই বিপজ্জনক, কথাটা সেটা ভাবি আপনারা না। তৈরি করছেন। আজকে এর আগে কোনোদিন হয়নি এরকম। ইউপি থেকে শুরু করে এমনকি ইউপিতে বাম আপনি আমলের ভাবতে এরকম পারেন ঘটনা ঘটেনি, গত যেটা আপনারা এক বছরে ইউপিতে হেড ক্রাইম আরে বেড়েছে ইউপির কথা ছেড়ে দিন, আপনি কি ইউপিতে থাকেন তবে না? সব ধরনের সাম্প্রদায়িকতাই খারাপ, সব ধরনের সাম্প্রদায়িকতাই খারাপ। আমার কথা হচ্ছে শুধু সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আমি নয়, কথা সব চাই। ধরনের যে কোনো সাম্প্রদায়িকতাই সাম্প্রদায়িকতা। তার কোনো বার্তা দিয়ে এই অনুষ্ঠান শেষ হোক। আমি একবার দেখব যে গতবার দীপঙ্কর দত্ত মাননীয় বিচারপতি তিনি ঠিক কি বলেছিলেন। এবারও মহরমের দিন দুর্গা প্রতিমা বিসর্জন করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসব দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে গতবারের কথা। বিসর্জন বিতর্কে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেই মামলার আবেদনকারীরা এবারও আদালতে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। ধর্মের রীতি নেওয়াজ যদি রক্ষা করতে হয়, যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই আসবে। একটা যেখানে অর্ডার আছে, আসা তো হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই একটা কোনো তো লিগাল স্টেপ আমরা নেব। এইভাবে তো বসে থাকবো না ন্যাচারালি। গত বছর নির্দেশিকা জারি করে কলকাতা পুলিশ জানিয়েছিল দশমীর দিন বিকেল 4টের পর থেকে একাদশীর সারাদিন বন্ধ থাকবে পুজোর বিসর্জন। পুলিশের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার প্রেক্ষিতে সরকারি আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, লিখিত নির্দেশিকা ছাড়া আপনারা কিভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন? প্রত্যুত্তরে সরকারি আইনজীবী বলেন, আমাদের কাছে এই নিয়ে কোনো সমাধান সূত্র নেই। যা শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের কাছে সমাধান সূত্র না থাকলে আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনারা কোনো বিকল্প পথ খুঁজুন। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, দশমীর দিন রাত 8:30 পর্যন্ত বনেদি বাড়ির পুজোগুলোর বিসর্জন দেওয়া যাবে। আইন শৃঙ্খলা পুলিশ দেখবে। পরে অবশ্য হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দশমীর দিন সন্ধ্যে 6টা পর্যন্ত বনেদি বাড়ির পুজোগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবার ফের একবার বিসর্জন ঘিরে বিতর্কের সূত্রপাত। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।